হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি তড়িৎদ্বার বিভব নিয়ে, কী করে তড়িৎদ্বার বিভব কী করে মেজার করতে হয়, জারণ তড়িৎদ্বার বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভব, এইগুলো নিয়ে আমরা জেনেছি। তো আজকে আমরা পড়ব তড়িৎ রাসায়নিক শ্রেণী নিয়ে। দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণী কী? যদি আমরা বিভিন্ন তড়িৎদ্বারকে পরপর সাজাই তাদের ক্রমবর্ধমান তড়িৎদ্বার বিভবের মান অনুসারে, তাহলে আমরা একটা শ্রেণী পাব। সেই শ্রেণীটাকে বলছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। অনেক সময় এটাকে তড়িৎ বিভব শ্রেণীও বলা হয়। দেখো আমি কি করেছি, দেখো আমি এখানে একটা তড়িৎ বিভব শ্রেণী এখানে আমি একটা লিখেছি, বা তড়িৎ রাসায়নিক শ্রেণী এখানে আমি লিখেছি। তোমরা জাস্ট এখন এই পোর্শনটার উপর ফোকাস করো, এই দুটো পার্ট একটু পরে দেখবে। তো এখানে দেখো আমি এখানে অনেকগুলো তড়িৎদ্বার লিখেছি, আরও অনেক তড়িৎদ্বার হতে পারে। তো যেইগুলো খুব কমনলি ইউজড হয়, যেগুলো খুব ভীষণভাবে ব্যবহৃত হয়, সেই সমস্ত কয়েকটা তড়িৎদ্বার আমি এখানে লিখেছি। দেখো প্রথমে কী আছে, দেখো তো প্রথমে এইটা কি, এইটা হচ্ছে দেখো একটা লিথিয়াম তড়িৎদ্বার, মানে একটা লিথিয়ামের একটা পাত বা লিথিয়ামের একটা দণ্ড কী করেছি, লিথিয়াম আয়নে মানে লিথিয়াম প্লাস আয়নে আমি ওখানে দ্রবীভূত করা আছে। ধরো এরকম, এটা যদি সহজ করে লিখি, ধরো এরকম একটা বিকারের মধ্যে কী করেছি, এরকম লিথিয়াম প্লাস আয়নে একটা দ্রবণ নিয়েছি, বা জলের মধ্যে কী করেছি, লিথিয়াম প্লাস আয়নে একটা লবণকে গুলে ফেলেছি। ধরো লিথিয়াম ক্লোরাইড এখানে জলে গুলে দিয়েছি। তার মধ্যে কী করেছি, লিথিয়ামের এরকম একটা পাত বা এরকম একটা দণ্ড এখানে এরকম একটা ডিপ করা আছে বা এখানে ডুবানো আছে। তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এই লিথিয়াম তড়িৎদ্বার, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এরকমভাবে এরপরে কী আছে, এরপরে এটা কি হচ্ছে, এইটা হচ্ছে সোডিয়াম তড়িৎদ্বার, এটা জিঙ্ক তড়িৎদ্বার। ওকে, এইটা দেখো, এইটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার। ওকে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ মানে কী বলতো, এই যে এইচ প্লাসের গাঢ়ত্বটা, এটা হচ্ছে 1 মোলার। এইচ প্লাসের গাঢ়ত্বটা হচ্ছে 1 মোলার, আর যে এই H2 যে হাইড্রোজেনটা আমি ব্যবহার করেছি, এর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, বেশ। আর একটা কথা বলে রাখি, এখানে যে বাকি যে তড়িৎদ্বারগুলো দেখছো সবগুলি হচ্ছে এরা প্রমাণ অবস্থায় আছে। প্রমাণ অবস্থা মানে কি, এদের সবগুলোর ক্ষেত্রেই এই যে আয়নগুলো দেখছো, আয়নগুলোর গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার। ওকে, কারণ গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার, এর ক্ষেত্রেও 1 মোলার। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা তড়িৎদ্বারের ক্ষেত্রেই আয়নগুলোর গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার, মানে এগুলো সবগুলি হচ্ছে এই তড়িৎদ্বারগুলোকে প্রমাণ অবস্থায় নেওয়া হয়েছে। বেশ, এই কলামটায় কি আছে দেখো, এখানে কি দেখো, অর্ধকোষ বিক্রিয়া, বা এটা হচ্ছে তড়িৎদ্বার বিক্রিয়া। ওকে, দেখো এই ক্ষেত্রে এই লিথিয়ামের ক্ষেত্রে কি বিক্রিয়া হয়, দেখো লিথিয়ামের তড়িৎদ্বারে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে লিথিয়াম প্লাস আয়ন প্লাস ইলেকট্রন নিয়ে হচ্ছে লিথিয়াম। দেখো এইটা কি হচ্ছে, এই রিয়াকশানে কী হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে না, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে কি এর একটা বিজারণ বিক্রিয়া। তার মানে আমি এখানে দেখো কী দেখেছি, আমি এখানে লিথিয়ামের তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া দেখেছি। উল্টো বিক্রিয়াটাও হতে পারে, ঠিক আছে, জারণ বিক্রিয়াও হতে পারে। মানে কি হতে পারে, ধরো এরকম হতে পারে, লিথিয়াম থেকে কি হলো, লিথিয়াম প্লাস ইলেকট্রন। দেখো এটা কি বলতো, এই বিক্রিয়াটা কী হয়েছে, এই বিক্রিয়াটায় লিথিয়াম কী করেছে, একটা ইলেকট্রন ছেড়েছে, নিয়ে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। তার মানে কি এখানে লিথিয়ামের জারণ হয়েছে। তাহলে এটা কি, এইটা একটা জারণ বিক্রিয়া। আমি এখানে দেখিয়েছি বিজারণ বিক্রিয়া। সব ক্ষেত্রে আমি কিন্তু এখানে বিজারণ বিক্রিয়াই দেখাবো। তার কারণ হচ্ছে যে আমি এখানে যে তড়িৎদ্বার বিভবটা মেজার করেছি সেটা হচ্ছে কি প্রমাণ বিজারণ বিভব। ওকে, কি করেছি, প্রমাণ বিজারণ বিভব। অ্যাকচুয়ালি কি হয়, যে যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব সেইটা মানে আমরা কি বুঝি, সেটা মানে আমরা বুঝি প্রমাণ বিজারণ বিভবকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলি। যদি কিছু বলা না থাকে তাহলে তড়িৎদ্বার বিভব মানে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে বিজারণ বিভব। ওকে, বেশ। এটা মানেই কি, এটা মানেই হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। ওকে, প্রমাণ তড়িৎদ্বার বিভব, বা এটাকে বলছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, SEP। ওকে, দেখো যদি কিছু বলা না থাকে সবসময় ধরতে হবে কি, যে তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে বিজারণ বিভব। এটা মাথায় রাখবে যে তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে সবসময় হচ্ছে বিজারণ বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে বিজারণ বিভব। ওকে, বেশ। এক্ষেত্রে কী করেছি, আমি সব ক্ষেত্রে কী করেছি, সব ক্ষেত্রে আমি দেখো এখানে যে এই যে রিয়াকশানগুলো আমি লিখিনি, এই রিয়াকশানগুলো লিখবো সেটা সবগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া। ধরো এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে বিজারণ বিক্রিয়াটা এরকম হবে। ধরো এখানে কি হচ্ছে, জিঙ্ক 2+ আয়ন
প্লাস 2 ইলেকট্রন নিয়ে এটা কী হবে জিঙ্ক। এটাও কি, এটা একটা বিজারণ বিক্রিয়া। ওকে, সব ক্ষেত্রেই এই জিনিসটাই করা হয়েছে। এইটা কি, এইটা দেখো, এইটা কি, এটা দেখো, এটা হচ্ছে ফ্লুরিন ইলেকট্রোড। ওকে, ফ্লুরিনের তড়িৎদ্বার। দেখো আমার ধারণা আছে যে তড়িৎদ্বার মানে শুধুই যে ধাতুগুলোই হতে পারে তা নয়, যে কোনো গ্যাসের বা যেগুলো অধাতু তাদেরও কিন্তু তড়িৎদ্বার হতে পারে। দেখো এটা কি, এটা হচ্ছে ফ্লুরিনের তড়িৎদ্বার, এটা হচ্ছে হাইড্রোজেনের তড়িৎদ্বার। তো এখানে দেখো, এখানেও কী লিখেছি, এখানেও বিজারণ বিক্রিয়া লেখা হয়েছে। ওকে, বেশ। এবারে দেখো আমি এই কলামটায় চলে আসি। এখানে দেখো কী করবো, এখানে দেখো কতগুলো মান দেওয়া আছে। এইগুলো কি, এইগুলো হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভব। ওকে, এইগুলো কী করে পাওয়া গেছে, এই মানগুলো কী করে পাওয়া গেছে, এই মানগুলো পাওয়া গেছে এই সমস্ত তড়িৎদ্বারগুলোকে হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করে গ্যালভানীয় কোষ গঠন করে সেখান থেকে আমরা কি করেছি, এই সমস্ত মানগুলো আমরা পেয়েছি, যেটা আমরা আগের ক্লাসটায় বা প্রিভিয়াস ক্লাসে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেশ, দেখো এই মানগুলো কি প্রকাশ করছে। দেখো আমি চলে আসি একদম লিথিয়ামের চলে আসি। দেখো লিথিয়ামের ক্ষেত্রে এই মানটা হচ্ছে, তড়িৎদ্বার বিভবের মানটা হচ্ছে -3.05। ওকে, মাইনাস মানে হচ্ছে যে মাইনাস করার অর্থ হচ্ছে যে এই তড়িৎদ্বারের মধ্যে যে বিক্রিয়াটা হচ্ছে, মানে ধরো এখানে এই বিক্রিয়াটা হচ্ছে লিথিয়াম প্লাস ইলেকট্রন প্লাস লিথিয়াম, এই যে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটা কি বলতো, এই বিক্রিয়াটা হতে চায় না। এর মাইনাস চিহ্ন অর্থ হচ্ছে এই বিক্রিয়াটা হওয়ার প্রবণতাটা নেই। আর মাইনাসের পরে যে মানটা আছে, মানটা যত বড় হবে, যত বেশি নেগেটিভ হবে, যত বেশি ঋণাত্মক হবে, এই বিক্রিয়াটা হওয়ার টেন্ডেন্সি তত কম হবে। ওকে, দেখো এখানে দেখো এর মানটা হচ্ছে -2.72 আর এটা -3.05। তাহলে দেখো এর থেকে এই মানটা একটু কম, মানে কম ঋণাত্মক। তার মানে কি, এখানে যে রিয়াকশানটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যে রিয়াকশানটা হবে, মানে কোন রিয়াকশানটা বলো তো, এই রিয়াকশানটা সোডিয়াম প্লাস ইলেকট্রন নিয়ে এখানে হচ্ছে সোডিয়াম। ওকে, এই রিয়াকশানটা কিন্তু তুলনামূলক এর থেকে হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি, বা আমি যদি উল্টো করে বলি যে এই রিয়াকশানটা থেকে এই রিয়াকশানটা হওয়ার টেন্ডেন্সি আরও কম। ওকে, মানটা যত বেশি ঋণাত্মক হবে তত এই করসপন্ডিং রিয়াকশানটা হওয়ার প্রবণতাটা তত কম হবে। ওকে, বেশ। এবারে দেখো এই যে ঋণাত্মক মানটা দেখছো না, ঋণাত্মক মানটা কি আসতে দেখো কমতে এটা কি হচ্ছে -0.76, তারপর কমতে এখানে 0 হয়েছে। ওকে, ঋণাত্মক মানটা 0 কার ক্ষেত্রে হয়েছে, 0 প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে এর মানটা হয়েছে 0, বা আমি বলতে পারি যে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব হচ্ছে 0। অ্যাকচুয়ালি এটাকে ধরে নেওয়া হয়েছে 0। ওকে, বেশ। এরপরে দেখো এই মানটা আস্তে আস্তে পজিটিভ হয়েছে। ঠিক আছে, পজিটিভ মানটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে যদি আমি ওপর থেকে যদি নিচের দিকে নামি, তাহলে কী হচ্ছে, প্রথম দিকগুলো কি, তড়িৎদ্বার বিভবের মানটা হচ্ছে ঋণাত্মক, তারপর কি ঋণাত্মক মানটা আস্তে আস্তে কমতে কী হয়েছে, 0 হয়েছে। তারপর কি হচ্ছে, মানটা পজিটিভ হতে আস্তে আস্তে বেড়েছে। তার মানে আলটিমেটলি ওপর থেকে নিচে নামলে তড়িৎদ্বার বিভবের মানটা আস্তে আস্তে বাড়ছে। ওকে, বেশ। এখানে দেখো এই পজিটিভ মানগুলো কি সিগনিফাই করছে, এই পজিটিভ মানগুলো কি বোঝাচ্ছে। দেখো ধরো আমি এইটা ধরছি, এটা কি +0.34। এর মানে কি, এর মানে হচ্ছে যে এখানে এই তড়িৎদ্বারে যে বিজারণ বিক্রিয়াটা ঘটছে, যেমন ধরো এই বিক্রিয়াটা ঘটছে এখানটায় কপারের ক্ষেত্রে, কপার 2+ আয়ন +2 ইলেকট্রন নিয়ে এখানে হচ্ছে কপার। এখানে যে এই যে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, এইটা হওয়ার প্রবণতা, এটা হতে পারে। ঠিক আছে, এটা হয়, মানে এটা হওয়ার প্রবণতাটা পজিটিভ, ধনাত্মক, মানে এই বিক্রিয়াটা ফিজিবল বা এই বিক্রিয়াটা হতে পারে। ওকে, এই বিক্রিয়াটা যেহেতু এটা পজিটিভ, এই বিক্রিয়াটা হতে পারে। এরপরে দেখো এক্ষেত্রে কী বলো তো, এখানে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে সিলভার প্লাস আয়ন প্লাস ইলেকট্রন নিয়ে এটা কি হচ্ছে সিলভার। ওকে, এটাও একটা বিজারণ বিক্রিয়া। দেখো এর ক্ষেত্রে দেখো মানটা হচ্ছে আর একটু পজিটিভ, মানে এর থেকে মানটা আর একটু পজিটিভ, মানে হচ্ছে যে এই রিয়াকশানটা অপেক্ষা এই রিয়াকশানটা আরও বেশি ভালো হয়। ঠিক আছে, মানে এই বিক্রিয়া থেকে আরও সহজে হয়। ওকে, তাহলে এটাই বোঝা যাচ্ছে যত বেশি মানটা পজিটিভ হবে তত বেশি বিজারণ বিক্রিয়াটা তত বেশি ভালো হবে। ওকে, বাকি যত এর মানটা যত বেশি ঋণাত্মক হবে তত কী হবে, বিজারণ বিক্রিয়াটা হওয়ার টেন্ডেন্সি তত কম হবে। কিন্তু এর উল্টো বিক্রিয়াটা, মানে কোন বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা, যে জারণ বিক্রিয়াটা, এইটা হওয়ার প্রবণতা তত বেশি হবে। বেশ, এবারে দেখো যে এই জায়গাটায় চলে এসো, দেখো এখানে কি আছে, লিথিয়াম প্লাস আয়ন
এখানে লিথিয়াম, এখানে সোডিয়াম প্লাস আয়ন সোডিয়াম, এখানে জিঙ্ক 2+ আয়ন, এখানে জিঙ্ক। দেখো এই যে ডান দিকের পার্টটা এইটাকে বলছে রিডিউস ফর্ম, ওকে, বা বিজারিত রূপ। আর এই যেটা বাঁ দিকের ফর্ম সেটাকে বলছে জারিত রূপ, ওকে। দেখো এইটাকে বলছে বিজারিত রূপ, ওকে। দেখো তাহলে এইটাকে বলছে বিজারিত রূপ আর এইটাকে বলছে জারিত রূপ। তো এইগুলো কেন কী করে বলছে দেখো দেখো এটা লিথিয়ামটা কী উৎপন্ন হয়েছে বলো তো? লিথিয়ামটা উৎপন্ন হয়েছে, লিথিয়াম প্লাস আয়ন কী করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এইটা কী বিক্রিয়া? ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে লিথিয়ামটা উৎপন্ন হয়েছে কি এই বিজারণ বিক্রিয়ার ফলে, তাই লিথিয়ামটাকে বলছে বিজারিত রূপ, ওকে, বেশ। আর দেখো এই লিথিয়াম প্লাস, দেখো এইটা কি উৎপন্ন হবে বলতে এই বিক্রিয়ায় চলে এসো, যে লিথিয়াম থেকে লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কী হবে? লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন হয়। এইটা কি বিক্রিয়া বলতো? এইটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাই লিথিয়াম প্লাস আয়নকে বলছে জারিত রূপ। কেন? কারণ এইটা উৎপন্ন হয়েছে লিথিয়ামের জারণের ফলে, এই লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, তাই এটাকে বলছে জারিত রূপ আর লিথিয়ামটাকে বলছে বিজারিত রূপ। তোমরা কি মনে রাখবে? দেখো যেটা ডান দিকে আছে সেটা হচ্ছে বিজারিত রূপ আর যেটা বাঁ দিকে আছে সেটা হচ্ছে জারিত রূপ। তাহলে এইগুলো সবই হচ্ছে বিজারিত রূপ, ওকে, এগুলো বিজারিত রূপ। আর যেটা বাঁ দিকে আছে সেইগুলো হচ্ছে এগুলো জারিত রূপ, ওকে, বিজারিত রূপ আর জারিত রূপ। বেশ দেখো আমি কী করছি, এই মানগুলোতে আমি আরেকবার চলে আসছি। দেখো এই মানটা কি -3.05, ওকে, বেশ। দেখো এই মান ঋণাত্মক হওয়ার মানে হচ্ছে যে আমি একটু আগে বললাম যে ঋণাত্মক হওয়ার মানে কী বলো তো, এই বিক্রিয়াটা হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতাটা একদম নেই। কিন্তু এই যে উল্টো বিক্রিয়াটা, যে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস আয়ন, যে এই যে বিক্রিয়াটা দেখছো, এই যে উল্টো বিক্রিয়াটা, তার মানে কি এই বিক্রিয়াটা হওয়ার প্রবণতা আছে। মানে লিথিয়াম কী হবে, সহজেই জারিত হয়ে লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন করতে পারে, কিন্তু লিথিয়াম প্লাস আয়ন সহজে কিন্তু বিজারিত হয়ে লিথিয়াম পরমাণু বা লিথিয়াম ধাতু উৎপন্ন করতে পারে না। এর মানে কি হলো? এর মানে দেখো এটা হচ্ছে, এর মানটা যত বেশি ঋণাত্মক হবে তাহলে কি হবে, এই যে কোনো ধাতুর ক্ষেত্রে ধাতুটা কী বলো তো, সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ওকে। যত তড়িৎদ্বার বিভবের মান যত বেশি ঋণাত্মক হবে কোনো একটা ধাতুর পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা তত বেশি সহজ হবে, ওকে। দেখো এটা আমি আরেকবার বলছি যে তড়িৎদ্বার বিভবের মান যত বেশি ঋণাত্মক হবে কোনো একটা ধাতুর পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা তত বেশি সহজ হবে, ওকে। এবারে দেখো যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে এইটার কি হচ্ছে, এটা জারণ হচ্ছে, তার মানে কি এটা কি করবে, বিজারক রূপে কাজ করবে। তাহলে এর মানে কি হলো, যে যত তড়িৎদ্বার বিভবের মান যত বেশি ঋণাত্মক হবে কোনো একটা ধাতু তত তীব্র বিজারক রূপে কাজ করবে। দেখো তাহলে দেখো আমি বলতে পারি যে বিজারণ ক্ষমতাটা হচ্ছে এই তড়িৎদ্বার বিভবের মানের সঙ্গে ব্যস্তানুপাতিক। তড়িৎদ্বার বিভবের মান যত বেশি কম হবে কোনো একটা ধাতুর বিজারণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে এইটা আমি এখানে লিখে ফেলি যে বিজারণ ক্ষমতা, বেশ দেখো আমি এখানে লিখে ফেলেছি যে বিজারণ ক্ষমতা ব্যস্তানুপাতিক প্রমাণ তড়িৎদ্বার বিভবের সঙ্গে। তার মানে কি, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যত কম হবে বা এখানে যত বেশি ঋণাত্মক হবে কোনো একটা ধাতুর বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তত বৃদ্ধি পাবে, ওকে। দেখো এখানে আমি ছোটো একটা কোশ্চেন করলাম, ধরো বললাম কি যে Fe, সোডিয়াম, জিঙ্ক, ওকে। বললাম যে এই তিনটে ধাতুর মধ্যে কার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি আর কার বিজারণ ক্ষমতা সব থেকে কম। তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি কীভাবে পাবে? দেখো আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে যে এই ধাতুগুলোর তড়িৎদ্বার বিভব আমাকে দেখতে হবে, তাহলেই কিন্তু আমি এর অ্যান্সার পেয়ে যাব। দেখতে হবে যে কার তড়িৎদ্বার বিভবের মান সব থেকে কম তার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি হবে, আর যার তড়িৎদ্বার বিভবের মান সব থেকে বেশি তার বিজারণ ক্ষমতা সব থেকে কম হবে। দেখো এই তিনটে ধাতুর মধ্যে দেখো সোডিয়ামটা, দেখো সোডিয়ামের তড়িৎদ্বার বিভব হচ্ছে এইটা -2.72, আর লোহার ক্ষেত্রে দেখো এফির ক্ষেত্রে মানটা হচ্ছে -0.44, ওকে, বেশ। আর জিঙ্কের ক্ষেত্রে মানটা হচ্ছে এইটা -0.76, ওকে। এটা সোডিয়ামের ক্ষেত্রে, এটা জিঙ্কের ক্ষেত্রে, এটা হচ্ছে
লোহার ক্ষেত্রে বা এফির ক্ষেত্রে। তাহলে দেখো এই মানটা সবথেকে বেশি ঋণাত্মক, সবথেকে কম, তাহলে কি হবে, সোডিয়ামটা হবে কি, সোডিয়াম হবে এই তিনটের মধ্যে সবথেকে বেশি বিজারক বা ভালো বিজারক রূপে কাজ করবে। আর এখানে যে এফিটা হবে, এফির বিজারণ ক্ষমতা সব থেকে কম হবে, যেহেতু এর মানটা এই তিনটের মধ্যে সব থেকে বেশি, তাহলে এর বিজারণ ক্ষমতা সব থেকে এই তিনটের মধ্যে সব থেকে কম হবে। ওকে, বোঝা গেছে? বেশ বেশ, এবারে দেখো আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতগুলো ব্যবহারিক দিক দেখব। অ্যাকচুয়ালি ব্যবহারিক দিক মানে কি, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর এই তড়িৎদ্বার বিভবের মানটা ব্যবহার করে আমরা কতগুলো প্রেডিকশন করতে পারি। প্রেডিকশন করতে পারি বলতে যে কতগুলো রিয়াকশান, কখন একটা রিয়াকশান হবে, কখন একটা রিয়াকশান হবে না, কোন কোন ক্ষেত্রে হবে, কোন কোন ক্ষেত্রে হবে না, এই ধরনের কিছু প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী আমরা করতে পারি। এবারে আমরা সেইগুলো দেখব। দেখো তো আমি কী করছি, আমি জাস্ট এই পোর্শনটা মুছে ফেলছি আর এই পোর্শনটা আমি রেখে দিচ্ছি। ওকে, বেশ বেশ, তাহলে এরপর আমি চলে আসছি ব্যবহারিক প্রয়োগে। প্রথম ব্যবহারিক প্রয়োগ হলো লঘু অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন। দেখো আমরা জানি যে লঘু অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় সব ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। কয়েকটা ধাতুর ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হয়, আর কয়েকটা ধাতুর ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হয় না বা অন্য কোনো রিয়াকশন হয়। যে এবারে দেখো এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমি কিন্তু বলতে পারবো কোন ধাতুগুলো লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে আর কোন ধাতুগুলো হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে না। ওকে, দেখো তাহলে প্রথমে আমি দেখে নিই যে হাইড্রোজেন গ্যাস লঘু অ্যাসিড থেকে কী করে উৎপন্ন হয়। দেখো লঘু অ্যাসিড মানে কি, এর মধ্যে কী আছে, লঘু অ্যাসিড হোক আর অ্যাসিড হোক, এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে H+ আয়ন। ওকে, তাহলে কি করতে হবে, H+ আয়ন থেকে আমাকে উৎপন্ন করতে হবে, আমাকে H+ আয়ন থেকে উৎপন্ন করতে হবে হাইড্রোজেন গ্যাস। ওকে, মানে লঘু অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় H2 উৎপাদন মানে হচ্ছে কি H+ থেকে উৎপন্ন করতে হবে H2 গ্যাস। এর মানে দেখো H+ থেকে H2 গ্যাস মানে দেখো এই H+ এর জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হচ্ছে +1। ওকে, আর হাইড্রোজেন এর জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা হচ্ছে 0। আশা করছি তোমরা 11-এ ওই জারণ বিজারণ ওই চ্যাপ্টারটা ভালো করে পড়েছো। ওকে, তাহলে নিশ্চয়ই এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে কী বলবো তো, এখানে কী হচ্ছে +1 থেকে 0 মানে জারণ সংখ্যাটা কমেছে, তার মানে কি H+ থেকে H2 উৎপন্ন হওয়া মানে এইটা একটা বিজারণ বিক্রিয়া। ওকে, তো এইটা একটা কি বিজারণ বিক্রিয়া। ওকে, তার মানে কি যে লঘু অ্যাসিড থেকে H2 উৎপাদন হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে দেখো কোন ধাতুগুলো এই বিজারণটা করতে পারবে। তাহলে আমরা দেখো একটু আগেই শিখলাম যে যেই ধাতুগুলোর বিজারণ বিভব যত নেগেটিভ বা যত কম, সেই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা তত বেশি। এবারে দেখো এখানে দেখো হাইড্রোজেনের বিজারণ ক্ষমতা আমরা ধরেছি 0। এর ওপর যে ধাতুগুলো আছে সবারই বিজারণ বিভব কিন্তু ঋণাত্মক, মানে এদের বিজারণ ক্ষমতা হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি। আর যেগুলো নিচে আছে দেখো এদের বিজারণ বিভব হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, তার মানে হচ্ছে এদের বিজারণ ক্ষমতা, এই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা হচ্ছে হাইড্রোজেনের থেকে কম। তাহলে দেখো তুমি সহজেই বলতে পারবে যেই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা হাইড্রোজেনের থেকে বেশি তারা কি করতে পারবে, তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করতে পারবে। মানে কোনগুলো, এইগুলো, এই ধাতুগুলো, ঠিক আছে, মানে যে ধাতুগুলো হচ্ছে বিজারণ বিভবের মান হচ্ছে ঋণাত্মক বা 0-র থেকে কম। তাহলে কোনগুলো পারবে, লিথিয়াম পারবে, সোডিয়াম পারবে, জিঙ্ক পারবে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম পারবে, লোহা পারবে। ওকে, আর যে ধাতুগুলো হচ্ছে পজিটিভ বা যে ধাতুগুলো হাইড্রোজেনের নিচে আছে তারা কিন্তু H2 গ্যাস উৎপন্ন করতে পারবে। মানে কপার, সিলভার, গোল্ড এরা কিন্তু লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করতে পারবে না। তাহলে আমি জাস্ট একটা বিক্রিয়া দেখিয়ে দিই এখানটাই। ধরো আমি বললাম যে জিঙ্কের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্কের সঙ্গে আমি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচে তার কী বিক্রিয়া হয় দেখো, এই বিক্রিয়াটা হয় ZnCl2 প্লাস হচ্ছে হাইড্রোজেন। বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে, এটাকে 2 দিয়ে দাও। ওকে, তাহলে দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। এবারে দেখো আমি যদি কপার নিই, কপারের সঙ্গে হচ্ছে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কিন্তু আমি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবো না, বা এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। অন্য কোনো বিক্রিয়া হতে পারে কিন্তু হাইড্রোজেন গ্যাস কোনো মতেই উৎপন্ন হবে না। তার কারণ হচ্ছে যে এই কপারের
বিজারণ বিভব হচ্ছে গেছে ধনাত্মক। ওকে, মানে হাইড্রোজেনের থেকে কপারের বিজারণ ক্ষমতা কম, তাই কি করতে পারবে, কপার কিন্তু H+ আয়নকে বিজারিত করতে পারবে না, কিন্তু জিঙ্ক কিন্তু সহজেই পারবে। ওকে, বেশ, এরপর আমরা চলে আসছি পরের ব্যবহারিক প্রয়োগটা চলে আসছি। দেখো সেটা কি, সেটা হচ্ছে জলের সঙ্গে ধাতুর বিক্রিয়া। ওকে, দেখো অনেক ধাতু কিন্তু জানো তো জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আবার অনেক ধাতু কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। সাধারণত কি হয়, ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে, সব ক্ষেত্রে নয়, প্রায় ক্ষেত্রে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন ধরো এই লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক এরা কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবারে দেখো এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এইটা কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। ধরো আমি জল নিয়েছি H2O, H2O থেকে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে H2 গ্যাস, এইটা একটা বিজারণ বিক্রিয়া। কেন বিজারণ বিক্রিয়া, দেখো এখানে H জারণ সংখ্যা হচ্ছে +1, ওকে, আর এখানে H2 এর ক্ষেত্রে H জারণ সংখ্যা হচ্ছে 0, যেহেতু এটা মুক্ত অবস্থায় আছে। তা জারণ সংখ্যা কী হচ্ছে, জারণ সংখ্যা কমে যাচ্ছে +1 থেকে 0, তার মানে কি H2O থেকে, জল থেকে H2 উৎপন্ন হওয়া একটা বিজারণ বিক্রিয়া। এবারে দেখো আমরা জানি যে যেই ধাতুগুলোর তড়িৎদ্বার বিভব যত বেশি ঋণাত্মক তারা তত তীব্র বিজারক পদার্থ। তাহলে দেখো যে ধাতুগুলো ওপর দিকে আছে, মানে যাদের মানগুলো বেশি বেশি করে নেগেটিভ, এরা কিন্তু জলের সঙ্গে তত দ্রুত এবং তত সহজে বিক্রিয়া করতে পারে। আর যে ধাতুগুলো নিচের দিকে আছে, যেমন জিঙ্ক, Fe, এরা কিন্তু জলের সঙ্গে অত সহজে বিক্রিয়া করতে পারে না। বাইরে থেকে এনার্জি লাগে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে বা লিথিয়ামের ক্ষেত্রে সাধারণ অবস্থায় বা ঠান্ডা জল বা সাধারণ অবস্থায় কিন্তু জলের সঙ্গে এরা বিক্রিয়া করতে পারে, কিন্তু জিঙ্ক যেমন হচ্ছে গেছে ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। সাধারণ জলের সঙ্গে জিঙ্ক কিন্তু বিক্রিয়া করতে পারে না, ফুটন্ত জলের সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করতে পারে। Fe কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। ওকে, স্টিম। ওকে, বেশ, তাহলে দেখো আমি একটা বিক্রিয়া লিখে ফেলছি। যেমন ধরো সোডিয়ামের সঙ্গে যদি আমি জলের বিক্রিয়া ঘটাই, তাহলে কি হয়, এই বিক্রিয়াটা ভীষণ দ্রুত হয়। প্রায় দেখা যায় এই বিক্রিয়ায় আগুন ধরে যায়। আগুন কী ধরে, যে এই বিক্রিয়ায় যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে দাহ্য পদার্থ, আর প্লাস এই বিক্রিয়ায় হচ্ছে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপে কি হয়, এই হাইড্রোজেন গ্যাসের মধ্যে আগুন ধরে যায়। ওকে, ওই জন্য আমরা কী বলি যে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় আগুন ধরে যায়। বেশ, এই বিক্রিয়াটা আমি একটু ব্যালেন্স করে নিই। ধরো এটাকে 2 দাও, এটাকেও তোমাকে 2 দিতে হবে, এটাকেও তোমাকে 2 দিতে হবে, তাহলে দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। বেশ, এই সোডিয়াম কী করতে পারে, সোডিয়াম কিন্তু দেখো সাধারণ অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ওকে, নর্মাল ওয়াটার। জিঙ্কের কিন্তু যদি আমি এই বিক্রিয়াটা করতে চাই, জিঙ্কের ক্ষেত্রে এই বিক্রিয়াটা করতে গেলে, আমি বিক্রিয়া ব্যালেন্স করছি না, জাস্ট সিম্পলি লিখছি, জিঙ্কের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হতে গেলে কিন্তু ফুটন্ত জল লাগবে। ওকে, জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জল লাগবে, ফুটন্ত জল। ওকে, বেশ, এখানে বিক্রিয়াটা কেমন হবে, ZnOH প্লাস হাইড্রোজেন। আমি বিক্রিয়াটাকে ব্যালেন্স করছি না। ওকে, ব্যালেন্স তোমরা করে নেবে। ওকে, আবার Feর ক্ষেত্রে কি হয়, দেখো Feর ক্ষেত্রে যদি আমি স্টিম দিই, স্টিম H2কে দিতে হবে, H2 যে বিক্রিয়া হয় এটা স্টিম। ওকে, তাহলে কিন্তু এখানে বিক্রিয়াটা হবে। বেশ, তাহলে কি বুঝতে পারছো যে তড়িৎদ্বার বিভব মান যত বেশি ঋণাত্মক হবে, সেই ধাতুগুলো জলের সঙ্গে তত সহজে এবং তত দ্রুত বিক্রিয়া করতে পারবে। ওকে, বেশ, এরপর আমি 3 নম্বর ব্যবহারিক প্রয়োগে চলে আসছি। 3 নম্বর ব্যবহারিক প্রয়োগ হলো ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। ওকে, দেখো এইটা কি, দেখো ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপনের মানে কি, দেখো আমি লিথিয়ামের একটা লবণ নিয়েছি। ধরো লিথিয়ামের লবণটা কী হতে পারে, ধরো লিথিয়াম ক্লোরাইড LiCl, বা ধরো সোডিয়ামের একটা লবণ নিয়েছি, ধরো সোডিয়াম লবণ কী হতে পারে NaCl বা NaBr বা NaF। ওকে, আমি NaCl নিয়েছি। ধরো জিঙ্কের একটা লবণ নিয়েছি, জিঙ্ক সালফেট। ওকে, ধরো যেমন কপারের লবণ হচ্ছে কপার সালফেট। ওকে, Fe লবণ হচ্ছে ফেরাস সালফেট হতে পারে, ফেরিক ক্লোরাইড হতে পারে। ওকে, বেশ, এইগুলো লবণ, এইগুলোদের কমন লবণ। ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন এর মানে কি হচ্ছে, ধরো আমি যদি এমন কোনো একটা বিক্রিয়া করতে পারি, যেই বিক্রিয়া ধরো এরকম করতে পারলাম, ধরো কি করলাম, লিথিয়াম এই লবণ থেকে আমি লিথিয়াম ধাতু উৎপন্ন করতে পারছি। ধরো এখান থেকে সোডিয়াম থেকে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছি সোডিয়াম ধাতু, ধরো এখান থেকে পাচ্ছি জিঙ্ক ধাতু, ধরো এখান থেকে পাচ্ছি কপার ধাতু, বা এখান থেকে পাচ্ছি Fe ধাতু। তাহলে এখানে দেখো
এখানে লিথিয়ামটা কেমন ছিল, লিথিয়াম ছিল +1 ফর্মে ছিল, এখানে সোডিয়াম ছিল +1 ফর্মে, জিঙ্ক ছিল +2 ফর্মে, এটা কপার ছিল +2 ফর্মে, আয়রনটা ছিল +2 ফর্মে। এখান থেকে কী করা হচ্ছে, এইগুলোকে কী করা হচ্ছে, বিজারিত করে ওই করসপন্ডিং ধাতুগুলো উৎপন্ন করা হচ্ছে। এইটা হচ্ছে কি ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। ওকে, দেখো এই বিক্রিয়াটা কারা করতে পারে সেইটা কিন্তু আমি তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমি এটা কিন্তু সহজেই বলতে পারবো। যেমন ধরো আমি বললাম কি যে এই জিঙ্কের একটা লবণ থেকে, ধরো জিঙ্ক সালফেট থেকে আমাকে জিঙ্ক ধাতুকে প্রতিস্থাপন করতে হবে, জিঙ্ক সালফেট থেকে আমাকে জিঙ্ক বানাতে হবে। কারা পারবে, বলছে যেই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা জিঙ্কের থেকে বেশি, যেই ধাতুগুলোর বিজারণ ক্ষমতা জিঙ্কের থেকে বেশি তারা কি করতে পারবে, তারা কিন্তু জিঙ্ক ধাতু থেকে মানে জিঙ্কের লবণ থেকে জিঙ্ক ধাতু উৎপন্ন করতে পারবে। ধরো জিঙ্ক কোথায় আছে, দেখো জিঙ্ক আছে এখানটায়, তাহলে এর থেকে বিজারণ বিভব কার বেশি, তাদের বেশি হবে যাদের তড়িৎদ্বার বিভবের মানটা হবে জিঙ্কের থেকে বেশি ঋণাত্মক। ধরো এইগুলো, ধরো সোডিয়াম পারবে, লিথিয়াম পারবে, পটাশিয়াম পারবে, এই ধাতুগুলো কী করতে পারবে, এই ধাতুগুলো কী করতে পারবে, জিঙ্ক সালফেটের সঙ্গে বিক্রিয়ায় জিঙ্ক ধাতু উৎপাদন করতে পারবে। তাই এখানে দেখো খুব সহজ করে যদি বলা হয়, এইগুলো কী বলতো, এইগুলো একটা দেখো বিজারণ বিক্রিয়া। এখানে কী হচ্ছে, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম একটা বিজারণ বিক্রিয়া, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এটাও একটা বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কারা করতে পারবে, আমাকে নিতে হবে কি যে আমি যেই ধাতুটাকে প্রতিস্থাপন করতে চাইছি সেই ধাতু থেকে যার বিজারণ ক্ষমতা একটু বেশি তারা কি করতে পারবে, তারা কিন্তু ওই ধাতুর লবণ থেকে ওই ধাতুটাকে প্রতিস্থাপন করতে পারবে। এটা যদি আমি আরও সহজ করে বলি তাহলে কেমন হবে, দেখো যে কোনো একটা ধাতুর ওপরে যে ধাতুটা আছে, ধরো এইটা, ধরো এফি নিলাম, এর ওপর কোনো আছে, এর জিঙ্ক আছে, সোডিয়াম আছে, লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, এই কী করতে পারে, এর লবণ থেকে এই ধাতুগুলোর বিক্রিয়ায় আমি কিন্তু সহজেই আয়রনকে বা লোহাকে প্রতিস্থাপিত করতে পারবো। আর এর যে নিচেগুলো আছে, নিচেরগুলো কিন্তু কোনো মতেই ওই ধাতুটাকে প্রতিস্থাপন করতে পারবে না। কেন, কারণ এদের বিজারণ ক্ষমতা এইটা থেকে কম হবে। বোঝা গেছে? তার মানে হচ্ছে যে কোনো একটা ধাতুর লবণ থেকে ওই ধাতুকে প্রতিস্থাপন করতে গেলে আমাকে দেখতে হবে যে ওই ধাতুর ওপরে কোন ধাতুগুলো আছে, বা ওই ধাতু অপেক্ষা বিজারণ বিভব কার বেশি ঋণাত্মক, বা কার বিজারণ ক্ষমতা ওই ধাতু থেকে বেশি, সেই ধাতুটা কী করতে হবে, ওই লবণ থেকে ওই ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে ধরো এটা নিলাম, ধরো জিঙ্ক সালফেট নিয়েছি, ধরো জিঙ্ক সালফেট ZnSO4। ওকে, ধরো এর সঙ্গে আমি যদি কপারের বিক্রিয়া করাই তাহলে দেখো কোনো মতেই কিন্তু আমি এখান থেকে জিঙ্ক পেতে পারবো না। এইখানে এই বিক্রিয়াটা আমি যদি এই বিক্রিয়াটা করাতে চাই, এই জিঙ্ক থেকে হলো জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক হচ্ছে, আর কপার থেকে হচ্ছে কপার সালফেট। এই বিক্রিয়াটা কেন হবে না, তার কারণ হচ্ছে যে যেহেতু কপারটা হচ্ছে, দেখো কপারটা হচ্ছে জিঙ্কের নিচে অবস্থা, এর মানে কি কপারের বিজারণ ক্ষমতা জিঙ্কের থেকে অনেক কম, তাই কপার কিন্তু জিঙ্ক ধাতু মানে জিঙ্ক আয়নকে বিজারিত করে জিঙ্ক ধাতুতে পরিণত করতে পারবে না। কিন্তু আমি যদি উল্টো ব্যাপারটা করি, ধরো এরকম করলাম, ধরো আমি নিলাম কপার সালফেট দ্রবণ CuSO4 দ্রবণ। ওকে, এর সঙ্গে ধরো আমি জিঙ্কের বিক্রিয়া করাচ্ছি, তাহলে কি হবে, দেখো যেহেতু কপারটা আছে এখানটায়, জিঙ্কটা আছে কপারের ওপরে, তার মানে কি জিঙ্কের বিজারণ ক্ষমতা কপার ধাতুর থেকে বেশি। তার মানে কি জিঙ্ক কিন্তু সহজেই কপার আয়নকে বিজারিত করে কপার ধাতুতে পরিণত করতে পারবে। আর এদিকে জিঙ্কটা হয়ে যাবে জিঙ্ক সালফেট, মানে জিঙ্কের হলো জারণ আর কপারের হলো বিজারণ। ওকে, তার মানে এই বিক্রিয়াটা কোনো মতেই হবে না, কিন্তু এই বিক্রিয়াটা অনাহাসেই হবে। তাহলে দেখো আমি আর কিন্তু আরও অনেক ব্যবহারিক প্রয়োগ আছে, কিন্তু আমি আর ব্যবহারিক প্রয়োগ আমার পড়ার দরকার নেই, এইগুলোই খুব কমনলি ইউজড হয়। ওকে, বেশ, তাহলে এই ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করলাম, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, বাই।